সবাইকে স্বাগত দীপ্ত সংবাদে। সাথে রয়েছে দোলা ডলরের। শুরুতেই জানাবো নিটোল টাটার সংবাদ শিরোনাম। বিচ্ছিন্ন সংঘাত সহিংসতায় শেষ হয়েছে প্রথম ধাপের উপজেলা নির্বাচন, চলছে গণনা। হজ কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। কাল প্রথম ফ্লাইটে যাবেন 4 শতাধিক যাত্রী। ধর্মের নামে একটা সামান্য মুসলিমের কিছু লোক তারা যে এই সন্ত্রাসী কর্মকাণ্ড করে একটা বদনাম দিয়ে যায়, এটাই সব থেকে দুঃখজনক। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে 2 বাংলাদেশির প্রাণহানি। শুরুতেই উপজেলা নির্বাচন প্রসঙ্গ। শেষ হয়েছে প্রথম ধাপের উপজেলা নির্বাচনের ভোট গ্রহণ, তবে ভোটারের উপস্থিতি ছিল বেশ কম। এখন চলছে গণনা। সকালের দিকে বেশিরভাগ কেন্দ্রে ভোটারের উপস্থিতি ছিল একেবারেই কম, তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারের সংখ্যা বাড়তে থাকে। কেন্দ্রে কেন্দ্রে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা থাকার পরও বেশ কয়েকটি উপজেলায় সহিংসতায় জড়ায় বিভিন্ন প্রার্থীর সমর্থকরা। কোথাও কোথাও অনিয়মের অভিযোগ করেন প্রার্থীরা। উপজেলা নির্বাচনের খবর জানাতে নারায়ণগঞ্জ থেকে আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত রয়েছেন সহকর্মী গৌতম সাহা। গৌতম, ভোট গণনা তো চলছে, ফলাফল পেতে আর কতটা সময় অপেক্ষা করতে হবে এবং দিনভর যে ভোট গ্রহণ হয়েছে তাতে করে আসলে কি বলা যায়, নির্বাচন কতটা শান্তিপূর্ণ হয়েছে? একেবারে সুষ্ঠু এবং সুন্দর শান্তিপূর্ণ পরিবেশে কিন্তু বন্দর উপজেলা নির্বাচনের ভোট গণনা শেষ হয়েছে। এখন কিছুক্ষণ আগেই আমরা দেখেছি ভোট গণনার কাজ তারা শুরু করেছিলেন এবং ভোট গণনার কাজ ইতিমধ্যেই কিন্তু তারা শেষ করেছে। আমার পেছনটিতে কিন্তু হাজী আব্দুল মালেক উচ্চ বিদ্যালয়ের যে মহিলা ভোটারদের রয়েছেন, 2153 ভোটারের মধ্যে 672 জন ভোটার এখানে ভোট গ্রহণ করেছেন এবং সেই ভোটার গণনা কিন্তু ইতিমধ্যেই তারা শেষ করেছেন এবং সেই ভোটের গণনার প্রিজাইডিং অফিসার এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কিন্তু তারা কিন্তু ভোট যাচাই বাছাই এবং গণনার ফলাফল কিন্তু কে কত ভোট পেয়েছে সেটি কিন্তু তারা যাচাই বাছাই করে আনুষ্ঠানিকভাবে তারা কিন্তু জানাবেন বলে কিছুক্ষণের মধ্যে আমাদের জানিয়েছেন। এবং আমরা যে বিষয়টি দেখেছি, সকাল 8টা সময় কিন্তু এই ভোট শুরু হয়েছে এবং সকাল 8টায় ভোট শুরুর সময় থেকে কিন্তু আমরা দেখেছি যে মুষলধারে বৃষ্টি হয়েছিল এবং বৃষ্টির পরবর্তী সময় কিন্তু ভোটারদের উপস্থিতি একেবারেই কম ছিল এবং বেলা বাড়ার সাথে সাথে যখন বৃষ্টি কমতে শুরু করে তখন থেকে কিন্তু ভোটারদের উপস্থিতি কিছুটা বাড়তে দেখা যায়, আমরা যে বিষয়টি লক্ষ্য করেছি। এবং সেই সাথে আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি আমরা জানাতে চাই, আমরা কথা বলেছিলাম এখানে নির্বাচন কমিশনার আকন্দ এবং জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেলের সাথে। তিনি যে বিষয়টি জানিয়েছেন, আইন শৃঙ্খলা নিরাপত্তার জন্য নির্বিঘ্নে যাতে ভোটাররা ভোট দিতে পারে তারা কিন্তু ব্যাপক প্রস্তুতি তারা এখানে গ্রহণ করেছিলেন এবং প্রায় 500 পুলিশ সদস্য এবং 700 আনসার সদস্য দিয়ে এবং 28টি স্ট্রাইকিং ফোর্স এবং 10টি ম্যাজিস্ট্রেটের সমন্বয়ে কিন্তু তারা কিন্তু এই ভোটটি সুষ্ঠু করার জন্য কিন্তু তারা কাজ করেছেন মাঠে। দু একটি অপ্রীতিকর ঘটনার খবরও কিন্তু এই নারায়ণগঞ্জ বন্দর উপজেলাতে পাওয়া যায় হয়েছে এবং তাদের কিন্তু আর পাওয়া যায়নি ঘটনাস্থলে, কিন্তু এখন পর্যন্ত আমরা যে বিষয়টি দেখেছি, পুরো বন্দর উপজেলায় যে 54টি কেন্দ্র রয়েছেন এবং 357টি কক্ষ রয়েছেন, যে বিকেল টানা বিরোধীনভাবে বিকেল 4টা পর্যন্ত ভোট গ্রহণ শান্তিপূর্ণভাবে কিন্তু অনুষ্ঠানীয় হয়েছে। এই উপজেলাতে প্রায় 4 জন চেয়ারম্যান প্রার্থী এবার নির্বাচন করছেন, সে সাথে কিন্তু 4 জন ভাইস চেয়ারম্যান প্রার্থী এবার নির্বাচন করছেন এবং 2 জন মহিলা ভাইস চেয়ারম্যান, মোট 10 জন প্রার্থী কিন্তু 3টি পদে কিন্তু এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এবং কিছুক্ষণ পরেই কিন্তু এই ভোট গণনা, যেহেতু এখন একটি কেন্দ্রে শেষ হয়েছে এবং অন্যান্য কেন্দ্রে কিন্তু ভোট গণনার কাজ চলছে এবং সেই ভোট গণনার শেষে কিন্তু আনুষ্ঠানিকভাবে জানানো হবে কে আসলে এই 3টি পদে বিজয়ী হবেন, সেই এই অপেক্ষায় কিন্তু এখনো ভোটাররা। তবে এই পর্যন্ত আমরা যে বিষয়টি জেনেছি, সকাল থেকে এই পর্যন্ত এই বন্দর 30 ভাগের অধিক ভোট কিন্তু কাস্ট হয়েছে, টোটাল যে 1,31,564 ভোটের মধ্যে। এই ছিল এখন পর্যন্ত আমার ভোট গণনার সর্বশেষ। নারায়ণগঞ্জ থেকে যুক্ত ছিলেন সহকর্মী গৌতম সাহা। উপজেলা নির্বাচনের খবর জানতে এবারে চলে যাচ্ছি জামালপুরে। সহকর্মী তানভীর আহমেদ রয়েছেন সেখানে। তানভীর, ভোট গণনা কোন পর্যায়ে রয়েছে জানাবেন? নির্বাচন নিয়ে কোনো অভিযোগ রয়েছে কিনা মোটা দাগে? এই জামালপুর
আমি দাঁড়িয়ে আছি শখের জায়গা শখের মহিলা কলেজে। এই মহিলা কলেজে প্রায় 2800 ভোট রয়েছে এবং তার মধ্যে ভোট আমরা দেখতে পাচ্ছি যে ভোট প্রদান হয়েছে প্রায় 583টি ভোট প্রদান হয়েছে। ইতিমধ্যে সকল কাজ সম্পন্ন করে তিনি ভোট গণনা সম্পন্ন করেছেন এবং ফলাফল পেয়েছি 500 এবং 63টি তার প্রতিদ্বন্দ্বী কাপড়ি 63টি ভোট পেয়েছেন এবং সার্বিকভাবে একটু পরপরই আসলে সকল ভোট গণনা শেষে জেলা নির্বাচন অফিসে এবং সে রিটার্নিং কর্মকর্তার কাছে চলে যাবে। এবং আমি যদি বলি সকাল থেকে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি এবং শান্তিপূর্ণভাবে ভোট প্রদান হয়েছে, যেটি আমরা সকালে কিছুটা গুড়ি বৃষ্টি হয়েছিল। এছাড়া ভোটার উপস্থিতি খুবই কম, যেটি আমরা প্রত্যেকটি 15টা ইউনিয়ন এবং একটি পৌরসভার মধ্যে আসলে সেরকম কোনো উল্লেখযোগ্য ভোটার আমরা দেখতে পারিনি। তবে প্রার্থীরা মনে করছেন যে এটি আসলে ভোট কম হওয়ার বা ভোটাররা কম হওয়ার কারণে প্রচন্ড বাধ্য হওয়ার কারণে তারা ঠিকমতো আসলে প্রচার প্রচারণা চালাতে পারেনি, এটি তারা মনে করছেন। এছাড়া এই 15টি ইউনিয়নে প্রায় 5,51,354টি ভোটার রয়েছেন এবং প্রায় 169টি ভোট কেন্দ্র রয়েছে। তো আমি আসলে আমার হাতে একটি ভোট কেন্দ্রের আমি প্রাপ্ত ফলাফল পেয়েছি। এই হচ্ছে জামালপুরের সর্বশেষ ভোট গণনার থেকে সর্বশেষ তথ্য। দোলা। সহকর্মী তানভীর আহমেদ যুক্ত ছিলেন জামালপুর থেকে। প্রথম ধাপের উপজেলা নির্বাচনে দিনভর বিচ্ছিন্ন সংঘাত সহিংসতার ঘটনা ঘটেছে। আহত হয়েছেন অনেকে, গ্রেপ্তার করা হয়েছে বেশ কয়েকজনকে। এই সংঘর্ষ সুনামগঞ্জের 2 চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের। ভোট কেন্দ্রের বাইরে বেশ কিছুক্ষণ ধরে চলে ধাওয়া পাল্টা ধাওয়া। সুনামগঞ্জ সাল্লার 24 প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্রের সামনে ঘোড়া ও আনারস 2 চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় 10 জন আহত হয়। একই অবস্থা নরসিংদীতে 5 ইউনিয়নের কাকশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে। আনারস ও কাপ পিরিচ প্রতীকের সমর্থকদের মধ্যে হয় ধাওয়া পাল্টা ধাওয়া। সংঘর্ষে আহত হয় 12 জনের বেশি। মাদারীপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে 2 চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় একাধিক ককটেল বিস্ফোরণ সহ অন্তত 10 জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। সিরাজগঞ্জের বেলকুচিতে একজন চেয়ারম্যান প্রার্থীর পক্ষে ভোট কেনার সময় নগদ 94,000 টাকা সহ জহুরুল ইসলাম নামে ইউনিয়ন পরিষদের এক চেয়ারম্যানকে আটক করে পুলিশ। চুয়াডাঙ্গাতে ভোট প্রদানে বাধা ও কেন্দ্রে প্রভাব বিস্তারের অভিযোগে 3 জনকে আটক ও এক ইউপি সদস্যের 7 দিনের কারাদণ্ড দেয়া হয়। নড়াইলের কালিয়া উপজেলার বড়দিয়ায় মুন্সি মানিক মিয়া ডিগ্রি কলেজ কেন্দ্রে জাল ভোট দেওয়ার সময় চেয়ারম্যান প্রার্থী খান শামীমুর রহমান ওসির ভাতিজি ইলামা খান তিথিকে আটক করে পুলিশ। তানভীর খন্দকার, দীপ্ত সংবাদ। পরের প্রসঙ্গে যাচ্ছি। দেশে ইসলামের নামে কিছু লোক সন্ত্রাসী অপকর্ম করে মুসলমানদের বদনাম করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে চলতি বছরের হজ কার্যক্রম উদ্বোধনকালে তিনি আরও বলেন, বিশ্বের সকল মুসলিম দেশ একসঙ্গে কাজ করলে ফিলিস্তিনি সহ বিশ্ব মুসলিমের দাবি আদায় সহজ হতো। শারীরিক ও আর্থিকভাবে সামর্থ্যবান মুসলমানদের জন্য হজ একটি ফরজ ইবাদত। এবছর মোট 85,257 জন বাংলাদেশি হজ পালন করতে পারবেন। তাদের মধ্যে 4,562 জন সরকারি ব্যবস্থাপনায় এবং বাকি 80,695 জন বেসরকারি ব্যবস্থাপনায় হজ পালন করবেন। তালবিয়া পাঠ করে চলতি বছর হজ কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশের উন্নতি ও মঙ্গল কামনায় হজযাত্রীদের দোয়া চান তিনি। আপনারা যে যাবেন, আপনারা সবাই অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন, বাংলাদেশের জন্য দোয়া করবেন। সরকার প্রধান জানান, হজ ব্যবস্থাপনায় ডিজিটালাইজেশনের মাধ্যমে ভোগান্তি অনেক কমে গেছে। রেল স্টেশন এবং হজ ক্যাম্পের সাথে বিমানবন্দরের যোগাযোগটা এটা আন্ডারপাস দিয়েই হবে। খুব সহজে আপনারা পৌঁছে যেতে পারবেন, মালপত্র নিয়ে যাওয়া যাবে, সে ব্যবস্থাও করা হচ্ছে। এখানে পায়ে হেঁটে যাওয়ার দরকার হবে না, তার জন্য আমরা বিশেষ ব্যবস্থা করে দিচ্ছি। এখানে সোজা এসকেলেটর থাকবে। শেখ হাসিনা জানান, সব মুসলিম দেশ একত্রিত হলে ফিলিস্তিন সমস্যার সমাধান সহজ হতো। প্যালেস্টাইন আবার তারা তাদের আরব ভূখণ্ডে তাদের জায়গা তারা পাবে, এটা তাদের অধিকার। এই অধিকার কেউ কেড়ে নিতে পারে না, কাজে সেই অধিকার তাদের দিতে হবে।
আজকে যদি আমাদের সকল মুসলিম কান্ট্রিগুলি এক হয়ে একযোগে কাজ করতে পারতো তাহলে আরও আমরা এ ব্যাপারে অনেক অগ্রগামী হতে পারতাম। জঙ্গিবাদে লিপ্ত কিছু মানুষের জন্য ইসলামের বদনাম হয় এমন অভিযোগ করে প্রধানমন্ত্রী বলেন, তিনি সবসময় জঙ্গিবাদের বিরুদ্ধে সোচ্চার। ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয় এ ধরনের কোনো কাজ যাতে কেউ না করে। মদ, জুয়া, দুর্নীতি, সন্ত্রাস, জঙ্গিবাদ, এই জঙ্গিবাদ করে আমাদের একটা পবিত্র ধর্ম ইসলাম ধর্ম, যে ধর্ম শান্তির ধর্ম, যে ধর্ম সকল শ্রেণীর মানুষকে অধিকার দিয়ে গেছে, সেই ধর্মের নামে একটা সামান্য মুসলিমীয় কিছু লোক তারা যে এই সন্ত্রাসী কর্মকাণ্ড করে একটা বদনাম দিয়ে যায়, এটাই সব থেকে দুঃখজনক। পরে হজযাত্রীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী। বৃহস্পতিবার সকালে 419 জন বাংলাদেশি হজযাত্রী নিয়ে প্রথম হজ ফ্লাইট হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবের জেদ্দার উদ্দেশ্যে যাত্রা করবে। বাংলাদেশ থেকে নাজমুল হোসেন, দীপ্ত সংবাদ, ঢাকা। পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে 2 বাংলাদেশি নিহত হয়েছেন। গতরাতে তেঁতুলিয়ার খয়খাটাপাড়া সীমান্তে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন ইয়াসিন আলী ও আব্দুল জলিল। স্থানীয়রা জানান, কয়েকজন যুবক গভীর রাতে ভারতে প্রবেশের চেষ্টা করেন। এ সময় বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে, এতে 2 জন প্রাণ হারান, বাকিরা পালিয়ে আসতে সক্ষম হয়। আজ 25 বৈশাখ। মহাকালের বিস্তীর্ণ পটভূমিতে এক ব্যতিক্রমী রবির কিরণে উজ্জ্বল এই দিন। বাংলা সাহিত্যের অন্যতম প্রধান লেখক রবীন্দ্রনাথ ঠাকুরের 163তম জন্মবার্ষিকী। কবিগুরুর জন্মতিথিতে সংস্কৃতি মন্ত্রণালয় ও ছায়ানট সহ বিভিন্ন সংগঠন নানা আয়োজন করেছে। বাঙালির যাবতীয় মানবিক আবেগ, অনুভূতি, আকাঙ্ক্ষা, অভিব্যক্তির অতুলনীয় প্রকাশ ঘটেছে রবীন্দ্রনাথের রচনায়। কোনো একক পরিচয় কখনোই তাকে বাধা যায়নি। রবীন্দ্রনাথের বিচরণ ছিল কবিতা, উপন্যাস, নাটক, সঙ্গীত, প্রবন্ধ, ভাষা ও চিত্রশিল্প সহ সংস্কৃতির নানা শাখা প্রশাখায়। বাংলাকে বিশ্ব দরবারে মর্যাদার জায়গায় নিয়ে যাওয়া অন্যতম পথিকৃৎ তিনি। এশিয়ার প্রথম ব্যক্তি হিসেবে 1913 সালে সাহিত্যে নোবেল পান এই মনীষী। বাঙালি আনন্দ বেদনা আর উৎসব পার্বণে আশ্রয় খোঁজেন তার কবিতা, গান, দর্শনে। সব আন্দোলন সংগ্রামে, সমস্যা সংকটে তার গান, কবিতা জুগিয়েছে সাহস ও প্রেরণা। 1268 বঙ্গাব্দের 25 বৈশাখ কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে জন্ম নেন রবি ঠাকুর। 8 বছর বয়সে তিনি কবিতা লেখা শুরু করেন। অসাধারণ সৃষ্টিশীল লেখক ও সাহিত্যিক হিসেবে সমসাময়িক বিশ্বে তিনি খ্যাতি লাভ করেন। লিখেছেন বাংলা ও ইংরেজি ভাষায়। বিশ্বের বিভিন্ন ভাষায় তার সাহিত্যকর্ম অনূদিত হয়েছে। তার লেখনী এ সময় এসেও দারুণ প্রাসঙ্গিক। 22শে শ্রাবণ 1348 বঙ্গাব্দে রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন অবসান হলেও তিনি বেঁচে আছেন তার সৃষ্টিতে। জহিরুল মোহসান, দীপ্ত সংবাদ, ঢাকা। কবিগুরু রবীন্দ্রনাথের জন্মজয়ন্তী ঘিরে কুষ্টিয়ায় নানা আনুষ্ঠানিকতা চলছে। এই বিষয়ে জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী দেবেশ সরকার। দেবেশ, কবিগুরুর জন্মদিন কতটা আড়ম্বরে উদযাপিত হচ্ছে? সাধারণ মানুষের অংশগ্রহণ কেমন তাতে? রবীন্দ্রনাথ হিসাবে এই শিলাধর রচনা করেছিলেন গীতাঞ্জলি সহ অনেক বিখ্যাত কবিতা, গান হয়েছে এই শিলাধরে। এই শিলাধর আজ সেই নগরের ধারায় এবং আপনি দেখতে পাচ্ছেন যে আমার পেছনে মঞ্চে অনুষ্ঠান চলছে একের পর এক কুষ্টিয়া সহ বিভিন্ন জেলার অন্যান্য জেলার সাংস্কৃতিক রয়েছে। তারা সেখানে গান করছে, কবিতা আবৃত্তি করছে, নাটক পরিবেশন করছে।
দুপুরের দিকে অনুষ্ঠানের উদ্বোধন হয়েছে এবং বিকাল 5টার দিক থেকে সাংস্কৃতিক শুরু হয়ে রাত কুষ্টিয়া থেকে যুক্ত ছিলেন সহকর্মী দেবেশ সরকার। এবার কেওয়াই স্টিল চট্টগ্রাম সংবাদ। প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ কক্সবাজারের একটি হোটেলে দিনব্যাপী অনুষ্ঠানে অংশ নেন দেশের বিভিন্ন এলাকার বীমা কর্মীরা। প্রতিষ্ঠানের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জালালুল আজিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন কোম্পানির চেয়ারম্যান খলিলুর রহমান। সম্মেলনে 2023 সালের ব্যবসা পর্যালোচনা এবং 2024 সালের ব্যবসা বর্ষের নির্ধারিত লক্ষ্য ও তা অর্জনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। আগামী 27 ও 28 জুলাই অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ স্টার্টআপ সামিট। এই সম্মেলনের আয়োজনে স্টার্টআপ বাংলাদেশের সহযোগিতা চুক্তি স্বাক্ষর করেছে এশিয়াটিক মাইন্ডশেয়ার এবং উইন্ডমিল অ্যাডভার্টাইজিং। বিভিন্ন দেশের উদ্যোক্তা, বিনিয়োগকারী এবং বিশেষজ্ঞদের সঙ্গে একযোগে অসীম সম্ভাবনার স্মার্ট বাংলাদেশ এই ভাবনাকে সুপ্রতিষ্ঠিত করতে অনুষ্ঠিত হবে বাংলাদেশ স্টার্টআপ সামিট। স্টার্টআপ বাংলাদেশের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও আইসিটি বিভাগের সচিব শামসুল আরিফিন এবং বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক ও স্টার্টআপ বাংলাদেশের পরিচালনা পর্ষদের সদস্য রণজিৎ কুমারের উপস্থিতিতে এই সহযোগিতা চুক্তি সই হয়। সর্বজনীন পেনশন স্কিম বিষয়ে বিশেষ কর্মশালা করেছে ওয়ালটন। গাজীপুর জেলা প্রশাসনের উদ্যোগে সুখে ভরবে আগামী দিন, পেনশন এখন সর্বজনীন এই স্লোগানে সোমবার ওয়ালটন হাইটেক পার্কে এই কর্মশালা হয়। এতে সংশ্লিষ্ট সবাইকে সরকার ঘোষিত সর্বজনীন পেনশন স্কিম সম্পর্কে অবহিত করা এবং এই কার্যক্রমে অংশ নিতে উদ্বুদ্ধ করা হয়। ওয়ালটন হাইটেক পার্কের শতাধিক কর্মকর্তা এতে অংশ নেন। কর্মশালায় গাজীপুরের জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ শফিকুল ইসলাম এবং ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান এস.এম. শামসুল আলম উপস্থিত ছিলেন। গাজার রাফায় লাগাতার হামলা চালাচ্ছে ইসরায়েল। জেইতুন এলাকায় একটি আবাসিক ভবনে বোমা হামলায় 5 শিশু সহ নিহত হয়েছে 7 জন। এ নিয়ে উদ্বেগ জানিয়ে বোমার একটি চালান স্থগিত করেছে যুক্তরাষ্ট্রের প্রশাসন। এদিকে হামাসের সংশোধিত প্রস্তাবে এবার গাজায় যুদ্ধবিরতি নিয়ে আশা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। গত 7 অক্টোবর ইসরায়েল হামাস সংঘাত শুরুর পর থেকে গাজার একমাত্র প্রধান প্রবেশদ্বার ছিল রাফা ক্রসিং, যেখান দিয়ে উপত্যকাটিতে ত্রাণ সহায়তা আসছিল এবং মানুষজন শহর ছেড়ে পালাচ্ছিলেন। তবে মঙ্গলবার সেই প্রবেশদ্বারও দখলে নেয়ার কথা জানায় ইসরায়েলি সেনাবাহিনী। মঙ্গলবার মিশর সীমান্তের রাফা ক্রসিংয়ের নিয়ন্ত্রণ নেয়ার কয়েক ঘণ্টা পর গাজায় বিমান হামলা চালায় ইসরায়েলি সেনাবাহিনী। এতে হতাহতের সংখ্যা বেড়েছে। এদিকে ইসরায়েলি বোমার একটি চালান স্থগিত করেছে মার্কিন প্রশাসন। গত সপ্তাহে চালানটি স্থগিত করা হয়। ইসরায়েল রাফাতে পূর্ণমাত্রায় আক্রমণ শুরু করবে এমন উদ্বেগের কারণেই এ সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। হামাসের দেয়া সবশেষ যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে আলোচনার মাধ্যমে ইসরায়েল হামাসের মধ্যকার অবশিষ্ট মতভেদ দূর করা যেতে পারে বলে মনে করছে যুক্তরাষ্ট্র। এমন মন্তব্য করেছেন হোয়াইট হাউসের মুখপাত্র জন কিরবি। কায়রোতে বুধবার যুদ্ধবিরতি নিয়ে ফের আলোচনা শুরু হবে এমন সিদ্ধান্ত নেয়ার পরপরই এ কথা বলেন তিনি। লুৎফা ফৌজিয়া, দীপ্ত, বার্তাকক্ষ। বিখ্যাত ওষুধ ও টিকা প্রস্তুতকারী কোম্পানি অ্যাস্ট্রাজেনেকা বৈশ্বিকভাবে নিজেদের সব করোনা টিকা প্রত্যাহার করে নেওয়ার ঘোষণা দিয়েছে। মঙ্গলবার এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে যুক্তরাজ্য ভিত্তিক এই কোম্পানি। এক বিবৃতিতে অ্যাস্ট্রাজেনেকা জানিয়েছে, করোনার ভ্যাকসিন আর তৈরি করা হচ্ছে না। সম্প্রতি ব্রিটেনের আদালতে 10 কোটি পাউন্ড ক্ষতিপূরণের মামলা হয়েছে অ্যাস্ট্রাজেনেকার বিরুদ্ধে। মামলার অভিযোগে বলা হয়েছে, অ্যাস্ট্রাজেনেকার কোভিড টিকা গ্রহণের কারণে গুরুতর পার্শ্ব প্রতিক্রিয়ায় ভুগে বিশ্বজুড়ে অনেক মানুষের মৃত্যু হয়েছে। মামলার কার্যক্রম চলার মধ্যেই এই ঘোষণা দিল কোম্পানির কর্তৃপক্ষ।
জিম্বাবুয়ের বিপক্ষে 5 ম্যাচ টি-20 সিরিজের শেষ 2 ম্যাচের জন্য 15 সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। সবশেষ টি-20 স্কোয়াড থেকে বাদ পড়েছেন শরীফুল, আফিফ হোসেন ও পারভেজ ইমন। দলে ফিরেছেন সাকিব আল হাসান, সৌম্য সরকার ও মোস্তাফিজুর রহমান। আসন্ন টি-20 বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নিতে জিম্বাবুয়ের বিপক্ষে ঘরের মাঠে টি-20 সিরিজ খেলছে বাংলাদেশ। প্রথম 3 ম্যাচ জিতে এরই মধ্যে সিরিজ নিশ্চিত করেছে টাইগাররা। বাকি 2 ম্যাচ হবে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। সৌম্য সরকার যেহেতু ইনজুরির মধ্যে ছিল, ও খেলার জন্য এখন ফিট হয়েছে, তো আমরা আসলে ডেফিনেটলি চাই যে ওকে একটু ম্যাচ সিচুয়েশনে দেখতে, যে ও কি অবস্থাতে আছে, যে কারণে আসলে চেঞ্জটা করা হয়েছে। বাট যদিও পারভেজ ইমন কোনো ম্যাচ পায়নি, বাট স্টিল ও কিন্তু আমাদের একদম পুরো টি-20 সিস্টেমের মধ্যেই আছে। সিলেটে 5 ম্যাচ টি-20 সিরিজের শেষ ম্যাচে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশের মেয়েরা। ম্যাচ শুরু বৃহস্পতিবার বিকাল 4টায়। ভারতের বিপক্ষে টানা 4 হারে বেশ কোণঠাসা বাঘিনীরা এখন হোয়াইট ওয়াশের লজ্জা এড়ানোর অপেক্ষায়। ব্যাটিং ব্যর্থতা বারবার ভোগাচ্ছে স্বাগতিকদের। টপ অর্ডার কিংবা মিডল অর্ডারও ধারাবাহিক নয়। শেষ কয়েক ম্যাচে বোলিংও মেটাতে পারছে না প্রত্যাশা। এর আগে অস্ট্রেলিয়ার বিপক্ষেও 3 ম্যাচ টি-20 সিরিজের সবগুলোতেই হেরেছে নিগার সুলতানারা। ঘরের মাঠে বিশ্বকাপ, তার আগে ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা নিয়েই শেষ ম্যাচে নামবে টাইগ্রেসরা। শেষ করব দীপ্ত সংবাদ। যাবার আগে নিটোল টাটা সংবাদ শিরোনাম জানিয়ে দেব আরও একবার। বিচ্ছিন্ন সংঘাত সহিংসতায় শেষ হয়েছে প্রথম ধাপের উপজেলা নির্বাচন, চলছে গণনা। হজ কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। কাল প্রথম ফ্লাইটে যাবেন 4 শতাধিক যাত্রী। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে 2 বাংলাদেশির প্রাণহানি। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 6টা 50 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য এবং বিনোদনের নানা খবরাখবর জানতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। সবাইকে ধন্যবাদ।